শুভ সন্ধ্যা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে সেটি হচ্ছে ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন। আপনারা জানেন ব্যারিস্টার মনোয়ার হোসেন কমিউনিটিতে অতি সুপরিচিত এবং তিনি 25 বছরের অধিক প্র্যাকটিসিং ব্যারিস্টার এবং অনেকগুলো ইমিগ্রেশন এবং এইসব বিষয় নিয়ে এবং অন্যান্য বিষয়েও আছেন, ক্রিমিনাল অফেন্স বা যে কোনো ধরনেরই কাজ উনি করে থাকেন। আজকে যে প্রোগ্রামটি যেটি ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন, এই প্রোগ্রামটি ইমিগ্রেশন বা অভিবাসন আইন নিয়ে উনি চেষ্টা করবেন আপনাদের যাদের প্রশ্ন থাকে অথবা আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়ার। দর্শক, আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের স্টুডিওর নম্বর হলো 0203-515-5788। আমি প্রথমেই ব্যারিস্টার মনোয়ার হোসেনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। Welcome viewers, good evening. As usual, please keep yourself ready with the questions, whatever in any area of law, especially in immigration, nationality law. You can ask the question about student visa, visitor visa, human rights, domestic violence, work permit, skilled worker, indefinite leave to remain, citizenship, right of abroad, anything, global talent visa, anything, whatever you feel. I mean, you can feel free to ask any question. So, thank you. ধন্যবাদ মনোহর ভাই। তাহলে দর্শক, আপনারা বুঝতেই পেরেছেন, আমি আবার একটু রিপিট করি আপনাদের সুবিধার্থে। আপনারা যদি কোনো ব্যারিস্টার মনোয়ার হোসেন থেকে কোনো দিক নির্দেশনা চান বা কোনো বিষয়ে জানতে চান, সেটির জন্য হলো টেলিফোন নাম্বার স্টুডিওর 0203-515-5788। মনোহর ভাই, প্রথমে আমি যেহেতু সবসময় যেভাবে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠানের, সাম্প্রতিক ইমিগ্রেশন আইনের যে পরিবর্তন 2024-25 সালে সরকার ইমিগ্রেশন নিয়মে কিছু পরিবর্তন এনেছে, যেমন মনে করেন স্কিল্ড ওয়ার্কার ভিসার জন্য বেতনের সীমা বৃদ্ধি। তো অভিবাসী বা শিক্ষার্থীদের কোন বিষয়গুলো, মানে স্টুডেন্ট অথবা যারা জেনারেল ওয়ার্কার আছেন, তাদের কোন বিষয়টা খেয়াল রাখা উচিত এই প্রাসঙ্গিকে? স্কিল ওয়ার্কারের ব্যাপারে জি, ওয়েল, স্কিল ওয়ার্কারের একটা দিক হচ্ছে অ্যান্টি ক্লিয়ারেন্স নিয়ে বাংলাদেশ থেকে হোক, যে দেশ থেকে হোক অ্যাপ্লিকেশন করে আসা, আর এটা হচ্ছে ইন কান্ট্রি, এখান থেকে সুইচিং করা কিংবা যারা অলরেডি আছে তারা এক্সটেনশন করা, এমপ্লয়মেন্ট চেঞ্জ করা। তো কাজেই আই মিন, আপনি তো জানেন ইউ অলসো ডিল উইথ জি, law and order, you are the counselor and also deal with the legal department in the council. Kaji, you know that actually the legal, once we talk about anything, it's not limited within one area. জি, It has got lots of contents in itself, because এটা একটা হচ্ছে someone is coming from abroad and someone is applying from inside the country. জি, তো এখানে লিভ টু রিমেইন অ্যান্ড অ্যান্টি ক্লিয়ারেন্স দুই রকম পার্সপেক্টিভ আছে, যদিও ইন দ্য এন্ড দ্য রিকোয়ারমেন্টস আর ভেরি সিমিলার। যে ইয়ের ব্যাপারে যেমন ইনকাম থ্রেশহোল্ড, তারপরে আমার প্রশ্নটা কিন্তু স্পেসিফিক ছিল ইনকাম থ্রেশহোল্ডের, এটাতে কোনো ইনকাম থ্রেশহোল্ড, অফ কোর্স এটা উই শুড নো দ্যাট, ইউ শুড নো অ্যাকচুয়ালি দ্যাট অ্যাকচুয়ালি দ্য বিফোর ইস্যুইং এনি, এটা স্পন্সরদের জানা উচিত যে ক্যাশ স্পন্সরশিপ, যেটা কস্ট বলা হয়, স্পন্সরশিপ সার্টিফিকেট, দে মাস্ট বি অ্যাওয়ার দ্যাট দ্য লিমিটেশনস অন দেম। সেটা স্পেশালি যে একটা ইনকাম থ্রেশহোল্ড আছে যেটা মিট করতে হবে। তো এখন এটা অ্যাভারেজ 38,000 থেকে 41,000 চলে গেছে এটা। তবে যারা 26 ইয়ার্সের নিচে আছে, তারপরে যারা যারা বলে নিউ এন্ট্রেন্ট, তাদের জন্য একটা 31,000 পর্যন্ত একটা থ্রেশহোল্ড আছে। তবে সেখানে দেখতে হবে অনগোয়িং রেট, এগুলির সাথে অনেক কিছু সেখানে ফার্স্ট নলেজ দরকার যারা এগুলি ডিল করে তাদের। আর এটা হচ্ছে এখানে যারা এনএইচএসে জব করে তাদের জন্য ওখানে একটা প্রভিশন আছে, লোয়ার স্যালারি, এবং সেই সব প্রভিশনগুলোতে আছেই। তো অবশ্য সেটা তো গভর্নমেন্টের যারা ডিপার্টমেন্টগুলো আছে তাদের এমপ্লয়ার, তারা গভর্নমেন্ট, এনএইচএস, এবং স্বাভাবিকভাবে দে হ্যাভ গট দেয়ার ওন লিগ্যাল টিম, দে রিজলভ অল দিস ইস্যুস। তবে যারা নিজেরা এই ইন্ডিপেন্ডেন্ট এমপ্লয়ার আছেন, যারা
স্পন্সরশিপ নিয়ে ইস্যু নিয়ে তারা কনসার্ন, দে মাস্ট সিক লিগাল অ্যাডভাইস বিফোর ডুইং এনিথিং, বিকজ নাও ইট ইজ ইটস মোর কমপ্লিকেটেড দ্যান বিফোর। কারণ কস ইস্যু করলেই যে ভিসা হবে, লিভ টু রিমেইন হবে, দ্যার ইজ নো গ্যারেন্টি। আপনি এমপ্লয়ারদের কথা বলছেন, আমি এমপ্লয়ারদের কথাটা তো আছেই, ওরা তো করবেই, ওরা আপনাদের থেকে লিগ্যাল যারা লিগ্যাল অ্যাডভাইজার আছেন তাদের থেকে লিগ্যাল অ্যাডভাইস নেবেন। বাট যারা অভিবাসী বা স্টুডেন্ট আছেন বা ওয়ার্কার হিসেবে আসতে চান তাদের ব্যাপারে সিমিলার। জি, বাট এখানে একটা প্রশ্ন আসে যে কি, যেহেতু এখন লেভেল 6-এ চলে গেছে, জি এখন তো গত 22শে জুলাই থেকে লেভেল 6-এ চলে গেছে। আগে তো অনেক পোস্ট, যে কোনো পোস্টে চাইলেই এটা লেভেল 3, অ্যাজ লং এজ লেভেল 3 দিতে পারতো, ইনকাম ওই যে থ্রেশহোল্ডটা, স্যালারি থ্রেশহোল্ড মিট করলে হয়ে যেত। বাট এখন এটা লেভেল 6 করে দিয়েছে, অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেল জব হইতে হবে। এটা কাজেই যখন তারা অ্যাপ্রোচ করবে কোনো এমপ্লয়ারকে অ্যাপ্লাই করবে জবের জন্য, তারা ফার্স্ট অফ অল দেখতে হবে যে ওই এমপ্লয়ারের লাইসেন্স আছে কিনা, এবং ওই এমপ্লয়ার নিজেও তখন দেখবে যদি তাকে এমপ্লয় করতে চায় তাহলে তার ক্যাপাসিটি আছে কিনা। এটা হচ্ছে খুবই মানে ইন্টারলিঙ্কড আর কি, যে বোথ স্পন্সর অ্যান্ড দ্য অ্যাপ্লিক্যান্ট, যে প্রসপেক্টিভ এমপ্লয়ি বলে স্কিল ওয়ার্কার শুড বি অ্যাওয়্যার অফ অল দিস থিংস। না, থ্যাংক ইউ মনোহর ভাই। আমি আসলে আমরা প্রথমে যে প্রশ্নটি করেছিলাম যে পরিবর্তন বা এগুলো, বাট এটার মধ্যে আপনি বলেছেন তারপরও যে এখন যদি আমি একটু সোজা করে জিজ্ঞেস করি যে যুক্তরাজ্যে স্কিল ওয়ার্কার ভিসা পাওয়ার বর্তমান যোগ্যতার শর্তগুলো কি কি, এবং আবেদন করার সময় সাধারণত মানুষ কোন কোন ভুলগুলো করে থাকে, আপনি যদি একটু খোলাসা তাহলে একটা হচ্ছে অ্যাপ্লিকেন্টের জন্য যোগ্যতা। জি, যোগ্যতা মধ্যে অবশ্যই প্রথমত যদি আমি মনে করি যে অ্যাপ্লিকেশন এখান থেকে করবে, জি ধরে নিলাম ইন কান্ট্রি, জি তাহলে ইন কান্ট্রি অ্যাপ্লিকেশনটা করতে আসছে, একটা হচ্ছে দোজ আর অলরেডি ইন দ্য ইউকে উইথ স্কিল ওয়ার্কার ভিসা, তখন দে আর সুইচিং, তাদেরকে রিকোয়ারমেন্ট মিট করতে হবে। তাদের ক্ষেত্রে যারা অলরেডি এসে গেছে ওই লেভেলে কাজ করছে, তারা স্কিল ওয়ার্কার, তারা এখনও পর্যন্ত ওই লেভেল 3-তে জবে যেতে পারবে, একটা সুযোগ আছে। কাজেই সেইভাবেই ইনকাম থ্রেশহোল্ডও সেইভাবে তাদেরকে মিট করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যারা ফ্রেশ সুইচিং করবে, যেমন স্টুডেন্ট থেকে সুইচিং করবে, তাহলে স্টুডেন্টদেরকে জানতে হবে যে কি স্টুডেন্ট সুইচ করতে চাইলে তাকে তার কোর্স কমপ্লিশন করতে হবে। জি, উইদাউট কোর্স কমপ্লিশন এখনকার লতে সুইচিং পসিবল না। আচ্ছা, তার মানে কেউ যদি ডিগ্রি কোর্সে থাকে, পুরো ডিগ্রিটা শেষ করার পরে তারপরেই সুইচ করতে পারে, ডিগ্রি হোক, মাস্টার্স হোক, পিএইচডি হোক। জি, আবার যারা আবার পিএইচডিতে একটা প্রভিশন আছে, সেকেন্ড ইয়ার 2 ইয়ার্স করার পরে সে সুইচ করতে পারে। আরেকটা হচ্ছে হচ্ছে যারা পোস্ট স্টাডি ওয়ার্ক আছে, যাদেরকে গ্র্যাজুয়েট ভিসায় বলি, তারা তো অবশ্যই পারবে। তারা যে কোনো সময় 2 বছরের মধ্যে তারা এনি টাইম দে ক্যান সুইচ টু স্কিল ওয়ার্কার ক্যাটাগরি। আর এক্ষেত্রে যেহেতু তারা এই দেশে ডিগ্রি করে ফেলেছে ধরে নিলাম, সেহেতু তাদেরকে তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আর মিট করতে হয় না। আর তাদের যোগ্যতা এটা তো তারা মিট করতে হবে, প্রত্যেকটা পজিশন মিট করতে হবে। এবং মনে রাখতে হবে যে জেনুইননেস, যদিও অ্যাডভার্টাইজমেন্ট লোকাল মার্কেট টেস্টের নিয়মটা ওখানে নাই, বাট স্টিল ইন মেনি কেসেস হোম অফিস রেইজেস দ্য ইস্যু অফ জেনুইননেস অফ দ্য ভ্যাকেন্সি। কারণ সবাই তো দেখায় যে আমার এই ভ্যাকেন্সিটা আছে, এই ভ্যাকেন্সি আছে, এই পজিশন আছে। জি, তো এইটা বললেই হবে না, এটাকে জাস্টিফাই করতে হয়। কারণ ওটা কি এই লোকটি তার আত্মীয় লাগে বলে এটা ক্রিয়েট করা হয়েছে, তারা তখন এটা যদি কোনো বুঝতে পারে তখন তারা এটাকে সন্দেহের চোখে দেখে এবং তারা বিভিন্নভাবে এটাকে ডিক্লাইন করে। মনোহর ভাই, আমরা এই লাইনে যদি একটু থাকি, আপনি একটু প্রথমে বলেছিলেন, বাট তারপরও মনে করেন যে আমি যদি চাকরি পরিবর্তনের কথাটা বলি, সেটি হলো যদি কেউ ইতিমধ্যে স্কিল ওয়ার্কার ভিসায় যুক্তরাজ্যে থাকে, তার নিয়োগকর্তা বা এই কোম্পানির যে মালিক বা এই চাকরিটা যদি পরিবর্তন করা কতটা সহজ, এবং এতে কি কোনো ঝুঁকি থাকতে পারে নাকি যে বদলাতে চায়?
ওয়েল চাকরি সে বলাতে পারে, এমপ্লয়ার বলাতে পারে, এটা কোনো অসুবিধা নাই। তবে সেখানে কন্ট্রাক্ট বিষয় আছে একটা, সেটা অন্য বিষয়। ইমিগ্রেশন, I mean, authority doesn't look into the what is the contract between the employee and employer. তারা দেখে যে once you have applied for switching to another employer, তো সেখানে সব কিছু মিট করলে তখন তারা অ্যালাউ করে। কিন্তু এই যে সুইচিং, এটা এক এমপ্লয়ার থেকে আরেক এমপ্লয়ার যাওয়া, যে আমার এটা ভালো লাগছে না, আমি আরেক জায়গায় জব করবো, অথবা ওই জায়গায় এমপ্লয়ারের লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে, কোনো কারণে সাসপেন্ড হয়ে গেছে, কাজে আরেকটা এমপ্লয়ার তাকে খুঁজে বের করতে হয়। ওইটা যে সিমিলার জব হতে হয় এমন কোনো কথা নেই, কারণ সুইচিং সে যে কোনো জবই করতে পারবে অ্যাজ লং এজ সেটা ক্রাইটেরিয়া মিট করে। তখন কি স্যালারি থ্রেশহোল্ডটা? অবশ্যই তার স্যালারি থ্রেশহোল্ডের মধ্যে সব কিছুই পড়তেছে, বাট লেভেল ইজ অলরাইট। বাট গ্র্যাজুয়েট হলে ইয়েটা লাগছে না থ্রেশহোল্ড। বাট let me ask you a question on post-study work. You did actually talk about graduate route visa. What options are available to international students once their graduate route visa expires? Can they switch to skilled worker visa or any other long-term visas? যেটি আমরা আলাপ করছিলাম, আপনি আরেকটু যদি elaborate করেন ব্যাপারটা। Students are allowed to switch into various categories. যেমন স্কিল ওয়ার্কার আছে, তারপরে সেটেলমেন্ট ভিসা আছে, স্পাউস ভিসা, যদি তারা কেউ যদি এখানকার ইউরোপিয়ান কোনো ন্যাশনাল যারা এখানে সেটেলড, ওর যারা ব্রিটিশ সিটিজেন, ওর যারা পার্মানেন্ট রেসিডেন্সিপ আছে, এই ধরনের কারোর সাথে ম্যারেজ হলে অবশ্যই তারা ফ্যামিলি লাইফের বেসিসে অ্যাপ্লিকেশন করতে পারে। আর তারা ফার্দার স্টাডির জন্য অ্যাপ্লিকেশন করতে পারে, তারা পিএইচডি কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে, বিভিন্ন ধরনের। খুব ভালো, আপনি যেহেতু আপনি ওই কথাটা বলেছিলেন, যদি এটা একটু আপনি সেটেলমেন্টের কথা বলেছিলেন, ইনডেফিনিট লিভ টু রিমেইনের আইএলআর এর কথা বললেন, তাহলে স্কিল ওয়ার্কার বা পিএসডাব্লিউ এরা যদি স্পাউস ভিসা অথবা বিভিন্ন ধরনের ভিসাধারীরা কিভাবে ইনডেফিনিট লিভ টু রিমেইনের দিকে অগ্রসর হতে পারে বা আইএলআর পেতে পারে? আইএলআর তারা তো যদি পেতে চায়, তাদেরকে তো ফার্স্ট অফ অল বুঝতে হবে যে কি একটা জিনিস, স্কিল ওয়ার্ক স্টুডেন্ট হিসেবে কোনো আইএলআর সে পাচ্ছে না। হ্যাঁ, কেউ যদি 10 বছর কমপ্লিট করে ফেলে লফুলি, সে আইএলআর পাবে, সেটা ওয়ার্ক পারমিট হোল্ডার হোক, স্টুডেন্ট হোক, যে কোনো ক্যাটাগরি হোক। তবে আরেকটা হচ্ছে ওয়ার্ক পারমিট, যারা ওয়ার্ক পারমিট তারা তো 5 years। 5 years it doesn't need to be with one employer, it can be combined with one or more employers. যে ওভার 5 years আমি ডিফারেন্ট এমপ্লয়ের সাথে ছিলাম, কারোর সাথে 1 বছর, কারোর সাথে 2 বছর, কারোর সাথে 3 বছর, এগুলো সব কাউন্ট হবে টুয়ার্ডস 5 years। এটা হচ্ছে নিয়ম। আর ধরেন ম্যাক্সিমাম ক্যাটাগরিতে এটাই, শুধুমাত্র এক্সেপশনাল যে ক্যাটাগরি আছে দু একটা, সেখানের মধ্যে তারা অ্যাক্সিডেন্টের রুটে পারে, সেখানে তো আমাদের খুব কম লোকেই সেখানে কোয়ালিফাই করে অ্যাক্সিডেন্টের রুটে, মানে যেটা আছে সেটা তাদের কন্ট্রিবিউশন। মানে মনোহর ভাই, আপনি ঠিক আছে, দর্শকরা বুঝতে পেরেছে। দর্শক যদি আমার অনেকে আইএলআর পায় অ্যাসাইলামে 5 years এর পর, আবার অনেকে ডোমেস্টিক ভায়োলেন্সের যদি কেউ রিফিউজি স্ট্যাটাস পায়, তারাও 5 years পরে পার্মানেন্ট হতে পারে। আচ্ছা আচ্ছা। আবার যারা সেটেলমেন্ট ভিসা আসে স্পাউস হিসাবে, তারা যদি ডোমেস্টিক ভায়োলেন্স প্রমাণ করে, তখন তারা ইমিডিয়েটলি ইনডেফিনিট লিভ টু রিমেইনও পেতে পারে, কেসের উপর ডিপেন্ড করে। কাজেই আইএলআর বিভিন্নভাবে মানুষ পাচ্ছে, হাজার মানুষ প্রতিনিয়ত আইএলআর পাচ্ছে। এবং এগুলির সাথে যদি কেউর হয়, আপনার কি বলবো, কারোর যদি ম্যারেজ হয়, রিলেশনশিপ হয় 2 years-এর বেসিসেও, তার মানে একটা স্টুডেন্ট পিএসডাব্লিউতে থাকার অবস্থায় ওরা ম্যারেজ করতে পারে, সুইচ করতে পারে, স্কিল ওয়ার্কার পেতে পারে। ইভেন কি স্টুডেন্ট থেকেও সেটা পারে, স্কিল ওয়ার্কার থেকেও পারে, স্টুডেন্ট থেকে অবশ্যই পারে। কোর্স শেষ না করলেও ম্যারেজ ভিসাতে সে সুইচ করতে পারে, অ্যাজ লং অ্যাজ হি মিটস দ্য ক্রাইটেরিয়া, যেমন ইনকাম থ্রেশহোল্ড অর এক্সেপশন ক্রাইটেরিয়া, এডুকেট মেনটেন্যান্স অ্যান্ড অ্যাকোমোডেশন যে ক্রাইটেরিয়া, ওটা মিট করলে পেতে পারে। কাজেই এই সুইচ করা যায়, বিভিন্ন ধরনের এভিনিউ আছে, সুইচ করতে পারে। ধন্যবাদ মনোহর ভাই। আমরা এতক্ষণ কথা বললাম পোস্ট স্টাডি ওয়ার্ক বা গ্র্যাজুয়েট রুট, যেটি আপনি বললেন, আমরা স্কিল ওয়ার্কার ভিসা ওগুলো নিয়ে কথা বললাম, কিন্তু
একটা জিনিস যেটি আমরা জিজ্ঞেস করি নাই আপনাকে, তারপরও যে আমি ভাবলাম যে একটু পরেই জিজ্ঞেস করি, যে ডিপেন্ডেন্ট যারা স্কিল ওয়ার্কারের ডিপেন্ডেন্ট, প্রথমে আসি স্টুডেন্টের না, তাদের কি কি সুযোগ রয়েছে মনে করেন? সুযোগ আমি বলতে বুঝাই যে তারা কি চাইলে কি কোনো স্কিল ওয়ার্কার ভিসায় পরিবর্তন করতে পারে তাদেরকে, অথবা তারা কি স্টুডেন্ট হতে পারে? আমি এই জিনিসটা জানতে চাচ্ছি। তারা স্কিল ওয়ার্কার ভিসা তারাও সুইচ করতে পারে, এখানে থেকে করতে পারে না, দে ক্যান অলসো সুইচ স্টুডেন্ট এই দেশে থেকে। হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে তারা যেহেতু তারা 6 মাসের বেশি ভিসা নিয়ে এখানে আছে, ওই ক্রাইটেরিয়া মিট করে, কাজেই তারা স্কিল ডিপেন্ডেন্ট, ইভেন কি তাদের যদি কারোর যদি ডিভোর্স হয়, তারা যদি আরেকজনের সাথে বিয়ে করতে সেটাও পারে, সেটস নট এ প্রবলেম। এবং তারা নিজেরাও ওয়ার্ক পারমিটে সুইচ করতে পারে। কারণ আমরা দেখেছি আমি অনেক দেখি আমাদের লোকাল ইয়েতে আসে, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় অনেক স্টুডেন্ট, অনেক যারা এসেছে দেশ থেকে অভিবাসী, তাদের মধ্যে মনোমালিন্য হচ্ছে, তারা ডিভোর্স হচ্ছে। তো আমি ওই জন্যই জিজ্ঞেস করলাম যে তারা কি স্টুডেন্ট হতে পারে, অথবা তারা পারবে না কেন? তারা পারবে, ক্রাইটেরিয়া মিট করলে, তারা ফিস দিতে পারলে, এবিলিটি থাকলে অবশ্যই তারা পারবে। সেখানে কোনো বাধা নেই। তবে অনেক কম দেখছি, কারণ এটা ইনভেস্টমেন্টের ব্যাপার, এডুকেশন হিউজ ফি দরকার, অথবা স্কিল ওয়ার্কারের রোটেও যেতে পারে। তবে ডোমেস্টিক ভায়োলেন্স দেখা যাচ্ছে স্টুডেন্ট কিংবা স্কিল ওয়ার্কারের স্পাউসদের মধ্যে, ডোমেস্টিক ভায়োলেন্সের কেস আছে, সেখানে কিছু কিছু কেস আছে, কেউ করতেছে। কারণ সবাই তো আর ফ্যামিলি লাইফ তো আর একইভাবে চালাতে পারে না, প্রবলেম হয় স্বাভাবিকভাবেই। ধন্যবাদ মনোহর ভাই। দর্শক, আমরা স্টুডিওতে আছি ব্যারিস্টার মনোহর হোসেন, যিনি কমিউনিটিতে অতি সুপরিচিত, তিনি দিক নির্দেশনা দিয়ে থাকেন। আপনারা ফোন করতে পারেন আমাদের স্টুডিও নাম্বারে 0203-515-5788। মনোহর ভাই, আপনি বলেছেন যে স্টুডেন্ট থেকে বা পিএসডাব্লিউ থেকে সুইচিং একজন আর ডিপেন্ডেন্টদের, বাট আমি একটু যারা ডিপেন্ডেন্ট বাংলাদেশে রেখে এসেছে তাদেরকে আনতে হলে কী করতে হবে? মনে করেন একটা কলার আছে মনোহর ভাই, আমি একটা কলার নিই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? টেলিভিশনের আওয়াজ কমিয়ে টেলিফোনে আমাদের সাথে কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই, বলেন। শুনছেন আপনাকে? আমার শাশুড়ি ভাই ওই দেশে ভিজিটে আসলাম আপনার। জি। আনার পরে আপনার তারা প্রথমে রিফিউজ করে দিলাইছে। জি। বাদে আপনার আপিল করার বাদে আপনার তান্ডে 2.5 বছরের ভিসা দিছে আপনার, তান্ডে ওদেশে থাকবা লাগে। এখন 2.5 বছর পরে যেন আপনার তাই তো পেনশনার, আপনার তান কিনা আবার ফিস লাগবে। মনে হয় এটা একটু বলবেন। জি, আপনার কোনো প্রশ্ন থাকলে। থ্যাংক ইউ, ভেরি গুড কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি ফি তো বয়সের উপর ডিপেন্ড করে না, কোনো পেনশনের উপর ডিপেন্ড করে। ফিটা একটা জিনিস হচ্ছে, হয় ফি দিতে হবে হেলথ ফি সহ, না হলে তাকে ফির জন্য ওয়াইভার যেটা ফি মাপ করার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। যদি উনি পেনশন হয়ে থাকেন, উনি ফি মাপ পেতে পারেন, সেভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। ফি ওয়াইভার অ্যাপ্লিকেশন করতে হবে, তবে মেক শিওর করতে হবে অ্যাপ্লিকেশনটা যেন উনি ভিসা পার হওয়ার আগে অ্যাপ্লিকেশনটা করেন। তা নাহলে ফি ওয়াইভার অ্যাপ্লিকেশন এগুলো যদি দেরিতে করে, তাহলে উনি আবার ওভার স্টেয়ার হয়ে যাবে, গ্যাপ হয়ে যাবে তখন। ধন্যবাদ মনোহর ভাই। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। মনোহর ভাই, এই ক্ষেত্রে কি যারা 2.5 বছরের যিনি ভিসা পেয়েছেন, উনি তো এখানকার ওয়েলফেয়ারটা নিতে পারবে না কিছু, তাই না? ডিপেন্ডস ওখানে কি লিখেছে, কারণ ইমিগ্রেশন পেপারে যদি লেখে যে নো রিকোর্স টু পাবলিক ফান্ডস, তাহলে তো কোনো বেনিফিট নিতে পারবে না। জি। তবে সেটা কোনো সময় পরিবর্তনের জন্য অ্যাপ্লিকেশন করা যেতে পারে। কন্ডিশন চেঞ্জ অফ কন্ডিশনের জন্য হোম অফিসে অ্যাপ্লিকেশন করা যায়। অনেকে হার্ডশিপ আছে, অনেকের বাচ্চা কাচ্চা আছে, বিভিন্ন কারণে দেখা যায় অনেকে হোম অফিসে পরে ওই যে রেস্ট্রিকশন, আমরা কথা বলছিলাম ওনার শাশুড়ি, যিনি রিটায়ারমেন্ট এইজে আছে, এই ধরনের মানুষ, এই ধরনের মানুষগুলো এক্সামশন পেতে পারে, দ্যাটস নট আ প্রবলেম। এর কারণ আমি জেনারেলি বলছি আর কি, কারণ অনেক সময় আমরা একটা কোয়েশ্চেন পেলে এটাকে জেনারেলাইজ করার চেষ্টা করি যাতে করে অন্যরা সবাই লাভবান হয়। তো এই ধরনের ক্ষেত্রে ওনার বেস্ট অপশন হবে যদি উনি, ইফ শি ইজ নট এবল টু পে ফর দ্য ফি, দেন ওনার যদি এনাফ ফান্ড না থাকে, ওনার যদি সেভিংস না থাকে, তাহলে উনি এক্সামশন চাইতে পারেন। তবে এটা অনেক পয়েন্টে চলে আসে। বললাম তো, ইমিগ্রেশনে কোনো একটা বিষয়
যে এক লাইনে শেষ করবে এমন না, অনেকগুলো ব্যাপার আছে। যেমন কেউ তো পেনশনার বইলা যে আমি দিতে পারছি না, আমি এখন এক্সামিশনের জন্য ওয়াইভারের জন্য অ্যাপ্লিকেশন করলো, কিন্তু দেখা গেল ওনার প্রচুর সেভিংস আছে, জি, তাহলে তো তারা দেবে না, ওয়াইভার দেবে না যদি সেই পরিমাণ পয়সা তার। দর্শকদের উদ্দেশ্যে যদি ওয়েভারটা আপনি একটু ক্লারিফাই করেন, এটি হলো মওকুফ করার যে আবেদন, তাই না? এটা ফি মাফ করার জন্য অ্যাপ্লিকেশন, জি, শুধু ফি না, জি, ফির চেয়েও তো বেশি হচ্ছে এই ইমিগ্রেশনের যে হেলথ ফিটা, জি, এনএসএইচ এর চার্জ, ওই ফিটা তার বেশি বড়, কাজেই ওটার জন্য সহ মাফ করার জন্য অ্যাপ্লিকেশন করা যেতে পারে। আমরা দেখেছি একজনের মানে ওয়াইফ এবং বাচ্চা সহ পাঁচজনের জন্য কত আসে? 2,500 3,000 পাউন্ড যদি 2,500 পাউন্ড করে দিল, পাঁচজনের কত? 12,500 পাউন্ড। 12,500 পাউন্ড ওনার অ্যাকাউন্টে 2,000 পাউন্ড নেই, উনি দিবেন কোত্থেকে? উনি কাজ করে মাত্র 20 ঘন্টা না 30 ঘন্টা, কী করে ওনার ইনকামে সেটা কোলে না। তারপর আবার ইউনিভার্সাল ক্রেডিট পায়, সব মিলিয়ে হিসাব করে দেখা যাচ্ছে ওনার ওখানে পয়সা অ্যাকাউন্টে নাই, 2,000 পাউন্ডও নেই। তুমি এত টাকা কোত্থেকে দেবেন? জি, তো এইগুলি মওকুফ চাইতে পারে এবং ওগুলো ডিসক্রিশনারি এবং ওরা করে চাইতে পারে, তবে মনে রাখতে হবে যে ফি মাফ করার ব্যাপারটা খুবই ইজি না। ওরা দর্শক, মনোহর ভাই যেটি বললেন, ব্যারিস্টার মনোহর, সেটি হলো আপনারা এইসব ব্যাপারগুলোর জন্য বিশেষজ্ঞ আইনজ্ঞর পরামর্শ নেবেন, যারা ইমিগ্রেশন বিষয়ে পারদর্শী, ব্যারিস্টার্স এবং সলিসিটার্স যারা আছেন, তাদের আপনারা সাহায্য নেবেন। দর্শক, আবারও আমি বলছি, আমাদের স্টুডিও লাইন 0203-515-5788, এই নম্বরে ফোন করতে পারেন। মনোহর ভাই, আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটি হলো যে আমরা একটু আগে আলাপ করেছিলাম যে দেশের থেকে আমরা অনেকে বিয়ে করি, বউ অথবা স্বামীকে আনতে চাই। এই ক্ষেত্রে মনে করেন হাজব্যান্ড অথবা ওয়াইফ যিনি এখান থেকে আবেদন করছেন, ওনার বেশি ইনকাম নাই, উনি হয়তো একটু ডিসেবিলিটি আছে বা ওই ধরনের কিছু আছে, উনি কীভাবে বউকে আনবে বা জামাইকে আনবে, হাজব্যান্ডকে আনবেন? কারণ ওনার তো ওই থ্রেশহোল্ড মিট করতে পারবে না, কীভাবে করবে? আপনাদের বুদ্ধি কী? সবাইকে যে 29,000 পাউন্ডের আগে যেটা 18,600 ছিল, জি, সেটা মিট করতে হবে এমন কোনো কথা নেই। যাদের এবিলিটি নাই তাদের জন্য বিভিন্ন এভিনিউ আছে। যেমন একটা এভিনিউ হচ্ছে যারা এই যে ডিজেবিলিটি অ্যালাউন্স, এটাকে বলে পিইপি বলা হবে, এবং অথবা যারা ওই যে কেয়ারার অ্যালাউন্স পায়, জি, কাউকে কেয়ার করছে সেই জন্য তারা ওই অ্যালাউন্সটা পাচ্ছে। এক্ষেত্রে তারা এক্সামিশন পায়, তারা ওইটার উপর রিলাই করতে পারে। তবে সেখানে আবার খুব ক্যালকুলেশন আছে। জি, সে ওটা পেলেই অটোমেটিক হবে এমন না, এটা ক্যালকুলেশন আছে, কিছু ক্যালকুলেশন কাজ করতে হবে, সেটা ভালো লয়াররা করতে পারে। তো এখন যদি কেউ কোনো কেসে স্পেসিফিক টেলিফোন করে বলে যে আমার এত এত ইনকাম, আমার এই বেনিফিট পাই, আমি কোয়ালিফাই করবো কিনা, আমার 2টা বাচ্চা ওয়াইফ আনতে হবে, তখন আমি সাথে সাথে বলতে পারবো যে এটা মিট করবে কিনা। কিন্তু কেসে স্পেসিফিক না হলে এগুলি বলা সম্ভব না, সেই জন্য এটা ফেস টু ফেস গিয়ে ওরা তাদের স্পেসিফিক কেস অনুযায়ী বলবে, কারণ আই ডোন্ট নো কার ইনকাম কত। জি, আর এটা হচ্ছে কারণ এখানে সেভিংস এখানে হিসাবে মানে সেভিংসের কথাটা জিজ্ঞেস করছিলাম, ওটা আসছি। তো এখন এটা একটা আছে। আর এটা হচ্ছে যারা মনে করে যে না মিট করতে পারছে না, ওই ধরনের বেনিফিটগুলো পাচ্ছে না। একটু আবার আসবো, আমার একটা কলার আছে। দর্শক, আপনি টেলিভিশনের আওয়াজটি কমিয়ে টেলিফোনে আমার সাথে কথা বলেন। কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমার নাম হুমায়রা, আমি কার্ডিফ থেকে বলছি। জি, বলেন। বর্তমানে আমি এখন একজন স্টুডেন্ট, তো আমার সেপ্টেম্বরে আমার ডিসার্টেশন শেষ হবে, দেন হচ্ছে আমি পিএসডব্লিউ তে যাব। এখন যদি আমি পিএসডব্লিউ না নিয়ে আমি যদি ওয়ার্ক পারমিটে সুইচ হই, আমি কি 5 বছর ভিসা রুটে থাকতে পারবো? খুব সুন্দর প্রশ্ন। কোর্স কমপ্লিট হয়েছে? সেপ্টেম্বরে হবে কোর্স, সেপ্টেম্বরে কমপ্লিট করা হবে। হ্যাঁ, জি জি জি, ওকে, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। Okay, good question. Of course, you can switch to a skilled worker visa as long as you meet all the requirements. যদি সব রিকোয়ারমেন্টগুলো মিট করা হয়, সেখানে স্কিল ওয়ার্কারে এটা সুইচ করা যাবে। ইউ ডোন্ট হ্যাভ টু সুইচ টু পোস্ট স্টাডি ওয়ার্ক। আইদার ইউ সুইচ টু পোস্ট স্টাডি ওয়ার্ক অর্থাৎ গ্র্যাজুয়েট ভিসা, অর ইউ ক্যান সুইচ টু স্কিল ওয়ার্কার ভিসা, অর ইউ ক্যান ইভেন এক্সটেন্ড ইউর ভিসা এজ এ স্টুডেন্ট। বিভিন্ন এভিনিউগুলো আছে। কেউ ইয়েতেও যেতে পারে, ওই যে আরেকটা আছে না, গ্লোবাল ট্যালেন্ট ভিসার আন্ডারে আরেকটা, যেটা এই যে ওইটাও ইনোভেটর্স যেটা আছে,
সেটাও পারে। কাজে বিভিন্ন ক্যাটাগরিতে ইভেন কি এক্সপেনশন ওয়ার্কার ভিসা তো চুজ করতে পারে। মনে হয় আমরা যদি এই ক্ষেত্রে আপনি বলছিলেন, আপনি আগেও বলেছেন যে এটি দিক নির্দেশনা হলে এই যে কার্ডিফ থেকে যিনি প্রশ্ন করেছেন আপনাকে, উনি একদম স্পেসিফিক যেটি বলতে চাচ্ছেন, সেপ্টেম্বরে আমার কোর্স শেষ হবে, আমি পিএসডব্লিউতে না, আমি ওয়ার্ক পারমিটে যাব, উনি কি 100% যেতে পারে as long as she gets an offer for job? জি, কোনো অসুবিধা নেই। দর্শক আশা করি বুঝতে পেরেছেন খুব সুন্দর করে, এবং যদি কোনো প্রবলেম হয় আপনারা আপনাদের লয়ারের পরামর্শ নিয়ে আপনারা কাজগুলো করতে পারেন। মনোহর ভাই, আমরা যেটি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে আমরা ওই যে আরেকটা এভিনিউ যেটা বলছিলাম, কেউ যদি তার ওয়াইফ বাচ্চাদেরকে আনতে চায় 29,000 পাউন্ড মেইন টাকার, একটা তো বললাম যে ডিসেবিলিটি অ্যালাউন্স অথবা কেয়ার অ্যালাউন্স যদি পায় সরকারের একটা এক্সামশন আছে। আরেকটা হচ্ছে থার্ড পার্টি সাপোর্ট। জি, এটি একটু যদি থার্ড পার্টি সাপোর্টে সম্ভব, থার্ড পার্টি অবস্থাপন্ন অন্য কোনো আত্মীয় স্বজন ক্লোজ রিলেটিভ হতে হবে। আবার ইট ইজ অ্যাকসেপ্টেবল ইন ভেরি এক্সেপশন সার্কামস্টেন্সেস। আচ্ছা, এবং এক্সেপশনাল কি দ্যাটস নট ডিফাইন্ড, বাট সে পারছে না, বাট উনি 10 বছর রুটে পাবেন যদি এটা সব কিছু মিট করে। থার্ড পার্টি সাপোর্ট দিয়ে সম্ভব। থার্ড পার্টি গ্যারেন্টি দেবে যে বলবে, অ্যাসুরেন্স দেবে, বলে যে সে মেনটেন করবে। তবে আসার পরে যদি তারা উপযুক্ত জব দেখাতে পারে, 29,000 পাউন্ড মিট করতে পারে, তারা তখন 5 বছরের রুটে সুইচ করতে পারে। খুব সুন্দর। মনে হয় আমি একটু আপনার থেকে আরেকটু খোলসা করি। আরেকটা এখানে বলা উচিত, আমি আবার ভুলে যাব, সেটা হচ্ছে সেভিংসের বেশি শো করা যায়। যেমন হাজব্যান্ড এখানে আছে, ওয়াইফের বাংলাদেশের সেভিংস আছে, কিংবা হাজব্যান্ড এখানে আছে সেভিংস, অর দুইজনের যৌথভাবে সেভিংস আছে। এটা যদি 6 মান্থসের অধিক দেখাতে পারে কনসিস্টেন্টলি একটা, এটা এখন হিউজ, আগে এটা প্রায় অনেক হিউজ অ্যামাউন্ট, এখন বাকি 29,600 হয়ে গেছে। কাজেই এটা যদি দেখাতে পারে তাহলেও কিন্তু ওই ইনকাম থ্রেশহোল্ড মিট করতে হবে না, সেভিংসের উপর বেসিস করে আসতে হবে। জি মনোহর ভাই, না আমি এই দুটো প্রশ্নই আমার ছিল, বাট আপনি খুব সুন্দর করে বলেছেন। তারপরেও আমি আবার একটু জিজ্ঞেস করতে চাই, সেটি হলো যে সেভিংসের ব্যাপারটা আপনি বলেছেন, আমি একটু যদি খোলসা করে সবার জন্য বলি, সেটি হলো, মনে করেন আমার বেতন হলো 22,000 টাকা, আমার কাছে এই দেশে তেমন সেভিং নাই, কিন্তু আমার বউকে আমি আনছি, আমার স্ত্রীকে, ওনার দেশে ওনার ব্যাংকে 20 লাখ টাকা আছে মনে করেন, এক্সাম্পল হাইপোথেটিক্যালি, তাইলে কি আপনারা লয়াররা এটাকে আপনারা আমাদেরকে হেল্প করতে পারবেন? 29,000 টাকা তো আমি মিট করছি না। দাঁড়ান, ওনার সেভিংস কত আছে? উনি 22,000 পায়, উনি 22,000 বেতন পায়, ওনার সেভিং আছে 20 লাখ টাকা। আমার উনি 22,000 পায় তো, জি, তাহলে ওনার শর্টফল কত? 29,000 থেকে 7,000 পাউন্ড। জি, ঠিক আছে, জি। তাহলে ওনার 7,000 পাউন্ড এটাই ওনার করতে হবে। ওনার 7,000 পাউন্ড প্লাস 16,000, ওনা সরি, এখানে হচ্ছে 2.5 বছরের 7,000, জি, সরি ক্যালকুলেটর ইজ নট এভরি 7, আমার ক্যালকুলেটর নিতে হয়েছে কারণ এটা ক্যালকুলেশনের ব্যাপার। জি, 2.5 and then plus 16,000, আমাদের একটি কলার হচ্ছে, আপনি হিসাব করতে করতে প্রায় 34,000 পাউন্ডের মতো তাকে দেখাতে হবে, 34,000 ব্যালেন্স তাকে তার অ্যাকাউন্টে থাকতে হবে, 34,000 পাউন্ডের মতো থাকতে হবে, 22,000। সেইভাবে মানে উনি 20 লাখ টাকা যান আছে, উনি আরো জোগাড় করতে হবে। আচ্ছা ঠিক আছে মনোহর ভাই। দর্শক, আপনি টেলিভিশন আওয়াজ কমিয়ে ফোনে আমার সাথে আলাপ করেন, আমরা একটা বিষয় জানতে চেয়েছিলাম, আপনার কি বিষয় বলেন দর্শক। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, বলেন, প্রশ্ন করেন। জি, আমার কোশ্চেনটা হইলো, আমরা স্কিল ওয়ার্কারে আবেদন করছিলাম, তো ওটা রিফিউজ করছিল আপনার, তো আমরা রিভিউ একটু বড় করে বলুন, একটু জোরে বলেন, আমরা শুনতে পারছি না। জি, যে আমরা একটা স্কিল ওয়ার্কারে 1 ইয়ারের লাগে একটা করছিলাম, ভিসা অ্যাপ্লাই করছিলাম। জি, আপনি কজ অ্যাপ্লাই করেছিলেন নাকি আপনি ওয়ার্ক? আমার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছি। জি, ওইটা রিফিউজ করছিল, বাট আমরা অ্যাডমিনিস্ট্রেশন রিভিউ করছিলাম, অ্যাডমিনিস্ট্রেশন রিভিউ, ওকে, লাস্ট ইয়ার অক্টোবর। এটা কি বাংলাদেশ থেকে আসার জন্য না এখান থেকে? বাংলাদেশ থেকে আসার জন্য। ওকে, তারপরে অ্যাডমিশন রিভিউ করছি, বাট এখনো ডিসিশনটা আসে নাই। অ্যাডমিশন রিভিউ রিকোয়েস্ট করছেন, অ্যাডমিশন রিভিউ ডিসিশন পাইছেন?
না ওইটা পাই নাই, ওটা কতদিন সময় লাগতে পারে? নেলি ও 1 ইয়ার। আজকে এটা নিয়ে আমি চেম্বারও কথা বলতেছিলাম, আসলে খুব ফ্রাস্ট্রেটিং। আমি বলতে পারবো না এটা কতদিন লাগবে, এখন এটা 6 মাস লাগতেছে, 3 মাসও লাগতেছে, 1 বছর লাগতেছে। তারা যদিও একসময় ইনিশিয়ালি বলছে 28 ডেজের মধ্যে ডিসিশন দেবে, এটা তারা ফুলফিল করতে পারছে না। এমন এমন ডিসিশন হয়েছে যেগুলি 1 বছর, 12 মাস, 14 মাস পরেও ডিসিশন পেয়েছে। এখন আপনি রিমাইন্ডার দিতে পারেন তাদেরকে যদি কোনো আর্জেন্সি থাকে। অফকোর্স দ্যার ইজ আর্জেন্সি, কারণ তারা সার্ভাইভ করবে কী করে তারা যদি এটা না পায়। তো যাই হোক, আপনি হোম অফিসকে রিমাইন্ডার দিতে পারেন বিভিন্নভাবে, এছাড়া কোনো উপায় নাই। তবে আপনি কতদিন লাগবে এই কথা কোনো লয়ার এখন বলতে পারবে না। জি, খুব সুন্দর, থ্যাংক ইউ মনোহর ভাই। দর্শক আশা করি বুঝতে পেরেছেন, আপনার আইনজ্ঞর পরামর্শ নেবেন। মনোহর ভাই, আপনি খুব সুন্দর করে হিসাব করে দিয়েছেন। দর্শক আপনারা লয়ারের কাছে যাবেন। আচ্ছা, আমরা ব্রেকে আরো কিছু শোনার পরে তখন আরো জি পারফেক্ট মনোহর ভাই, আমরা আসবো বিরতিতে, একটু ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতির পরে আবার ফেরত আসবো। দর্শক আমাদের সাথেই থাকবেন এবং আমাদের প্রোগ্রাম দেখবেন। আমরা আবার ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি।